ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, দয়া করে সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা কথাগুলো শুনেন। কি দেখাচ্ছি, কি শোনাচ্ছি, কি দেখাচ্ছি সব কিছু বিস্তারিত শুনেন। শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে ভারত বাংলাদেশের মধ্যে কি ঘটতেছে শুনলে অবাক হয়ে যাবেন। সো দর্শক, গতকালকেই হয়তো বা আপনারা জেনে গেছেন যে কাপ্তাই, আপনার পিছনে দেখতেছেন কাপ্তাই লেকটা। তো এই কাপ্তাই লেকের 16টা গেট ছুটিয়ে দেওয়া হয়েছে, তাও 6 ইঞ্চি করে। 6 ইঞ্চি করে কাপ্তাই লেকের আপনার 16টা গেট ছুটিয়ে দেওয়া হয়েছে। আমার কথা হচ্ছে যে কুমিল্লা, ফেনী, তারপর নোয়াখালী, ঠিক আছে, এই 3 শহর 3 জেলা ড্যাঙিয়ে, তারপরে সীতাকুণ্ড, তারপরে আরো অনেক জায়গা আছে, তারপরে চট্টগ্রাম, তারপরে কাপ্তাই। আপনারা কেউ কাপ্তাই ঘুরতে গেছেন? যদি কাপ্তাই সম্বন্ধে না জানেন তাহলে কমেন্ট বক্সে লিখবেন। এই ছোট্ট লেকটা দিয়ে তাও 6 ইঞ্চি করে ফাঁক করছে। 6 ইঞ্চি করে ফাঁক করছে, কারণ যদি বেশি ফাঁক করে পানি নামার জন্য, তাহলে হয়তোবা আবার কাপ্তাইয়ের সমস্যা হতে পারে, কাপ্তাইয়ের মানুষের। এই জন্য কি করছে, 6 ইঞ্চি করে 16টা গেট খুলে দিচ্ছে। দর্শক, আপনারা কি জানেন যে আমাদের নবীজি আগেই বলে গেছে যে ভারতের সাথে আমাদের একটা যুদ্ধ হবে? সেই যুদ্ধের নাম কি জানেন? তো দর্শক, আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই একটা বাণী দিয়ে গেছে যে আমাদের সাথে ইন্ডিয়ার সাথে যুদ্ধ হবে, আর সেই যুদ্ধতে আমরা জয়ী হব, মুসলমানের জয় হবে। আর সেই যুদ্ধের নাম কি জানেন? গাজাতুল হিন্স। সেই যুদ্ধের নাম হচ্ছে গাজাতুল হিন্স। তো এটা নবীজি বহু বছর আগেই বলে গেছে। তো ভারতের সাথে আমাদের যুদ্ধ হবে। তো যাই হোক, এখন চলে যাচ্ছি বিস্তারিত নিউজটা পুরাটা শুনবেন। পুরাটা শুনলে আপনারা বুঝে যাবেন যে আসলে কি ঘটতে যাচ্ছে। বন্ধুরা, বর্তমানে ফেনী সহ বাংলাদেশের 17টি জায়গার অবস্থা খুবই ভয়াবহ। চারদিকে শুধু পানি আর পানি, মনে হচ্ছে এখানে জীবনেরই কোনো অস্তিত্ব নেই। বাড়ি ঘর থেকে শুরু করে, গাছপালা থেকে শুরু করে, পশু পাখি, জীবজন্তু সবকিছুই পানির নিচে তলিয়ে গেছে। মারা গেছে হাজার হাজার মানুষ, যদিও সঠিক সংখ্যা এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি। তবে আমার আইডিয়া অনুযায়ী এই পর্যন্ত 3000 হতে 3500 মানুষ নিখোঁজ হয়ে গেছে অথবা মারা গেছে। স্মরণকালে সবচেয়ে ভয়াবহ বন্যা এটি, যেটি বাংলাদেশ এখন দেখছে। এর আগে এরকম ভয়াবহ বন্যা বাংলাদেশের মানুষ কখনো দেখেনি। মূলত শেখ হাসিনার পদত্যাগের পর ভারত বাংলাদেশ এসব শুরু করেছে। প্রথমে তারা বিদ্যুৎ বন্ধ করে দেয়, ফলে গ্রাম অঞ্চলে ভয়াবহ লোডশেডিং দেখা যায়। অনেক স্থানে তো ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎই ছিল না। অনেক স্থানে গার্মেন্টস কারখানা থেকে বড় বড় শিল্প প্রতিষ্ঠান সবকিছুই বন্ধ হয়েছিল। তখনও কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছিল বাংলাদেশ। তারপর ভারত দিল পোশাক খাতের নিষেধাজ্ঞা। এর ফলে বাংলাদেশের যেসব পোশাক তৈরির কাঁচামাল ভারত থেকে আসে, সেগুলো আসা বন্ধ হয়ে যায়। ফলে বাংলাদেশের পোশাক শিল্প বড় ধরনের একটা ধাক্কা খায়। তারপরেও বাংলাদেশকে দমিয়ে রাখতে পারেনি ভারত। আপনি জানলে অবাক হবেন যে ভারত বারবার সতর্ক করছিল ডাক্তার ইউনূসকে, যাতে ডাক্তার ইউনূসও ভারতের দাসত্ব মেনে নেয়। কিন্তু বাংলাদেশ তো স্বাধীন দেশ, আমরা তো সার্বভৌম দেশ। আমরা 1971 সালে যুদ্ধ করে নতুন বাংলাদেশ গঠন করেছি। আমরা কেন ভারতের কথা মতো চলবো? আমরা কেন ভারতের দাসত্ব গ্রহণ করব, যেটা গ্রহণ করেনি ডাক্তার ইউনূস? আর এই কারণেই বাংলাদেশকে এটার ক্ষতিপূরণ দিতে হচ্ছে। আসলে পার্শ্ববর্তী দেশের সাথে ঝামেলায় জড়ানো উচিত নয়। আমাদের উচিত ছিল ব্যালেন্স করে চলা। আমরা নতুন নতুন ক্ষমতা পেয়ে ভারতকে কোনো গণনাই ধরতেছিলাম না। ভারত যে পৃথিবীর 4র্থ শক্তিশালী দেশ, এটাই আমাদের মাথায় ছিল না। আমাদের দীর্ঘ প্ল্যান করে বাংলাদেশকে আরো শক্তিশালী করে, বাংলাদেশের যেসব দুর্বল দিকগুলো ছিল, তারপর দরকার ছিল ভারতের বিরুদ্ধে যাওয়া। তবে আপনি মানেন বা নাই মানেন, ভারতের সাথে কিন্তু আমাদের বড় একটি যুদ্ধ লাগবে, যার নাম হলো গাজাউতুল হিন্দ, যেটা সম্পর্কে আমাদের বিশ্বনবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে গেছে এবং ভবিষ্যৎবাণী করে গেছে। সো এই যুদ্ধে আমাদের সমস্ত মুসলমানদের অংশগ্রহণ করতে হবে। আমার তো মন বলছে এই গাজাউতুল হিন্দ হতে আর বেশি দেরি নেই। হয়তো আগামী কয়েক বছরের মধ্যেই এই যুদ্ধ সংগঠিত হবে। তবে আমাদের মহানবী আরেকটা কথাও বলে গেছে, শেষ পর্যন্ত এই যুদ্ধে আমাদের মুসলিমদেরই জয়ী হবে। আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, ভারত কখনোই আমাদের বন্ধু নয়। ভারত আমাদের শত্রু দেশ। ভারত আমাদের ক্ষতি করে গেছে যুগের পর যুগ। ভারত আমাদের শাসন করে গেছে বছরের পর বছর। তাই আমাদের ভারতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
প্রিয় দর্শক, এবার আমরা আরেকটা প্রতিবেদন শুনব কিভাবে একটি মুসলিম দেশ হায়দ্রাবাদ ভারত দখল করছিল। সেটা শুনলেই আপনারা বুঝে যাবেন যে ভারত কতটা খারাপ আর কতটা সন্ত্রাসী দেশ। প্রিয় দর্শক, আজ আপনাদেরকে জানাবো একটি স্বাধীন দেশ হায়দ্রাবাদ কিভাবে ভারতের দখলে গেল। 82,698 বর্গ মাইল এই অঞ্চলটি মুসলিম শাসকদের দ্বারায় পরিচালিত হতো। একটি মুসলিম রাজবংশ এর শাসন পরিচালনা করত। সেই সময় হায়দ্রাবাদের শাসককে বলা হতো নিজাম। ভারত উপমহাদেশ স্বাধীন হওয়ার সময় তৎকালীন সময় নিজাম ছিলেন ওসমান আলী খান সিদ্দিকী, এবং ব্রিটিশরা যখন তৎকালীন সময় ভারত উপমহাদেশকে দুটি ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেয়, তখন হায়দ্রাবাদের শাসক ওসমান আলী সিদ্দিকী দুটি রাষ্ট্রের কোনোটির সাথে যোগ না দেওয়ার সিদ্ধান্ত জানান। এদিকে ভারত ভাগের প্রস্তাব উঠলে মুসলিম জাতীয়তাবাদীর প্রবক্তা চৌধুরী রহমত আলী পাকিস্তানের পাশাপাশি বাংলা অঞ্চলকে বাঙ্গালিস্তান এবং হায়দ্রাবাদকে ওসমানিস্তান পৃথক তিনটি মুসলিম রাষ্ট্র হিসাবে প্রস্তাব দেন। কিন্তু ব্রিটিশরা তার এই প্রস্তাবকে নাকচ করে দেয়। পরবর্তীতে বাঙ্গালিস্তান ও ওসমানিস্তানের প্রস্তাব নাকচ হলেও হায়দ্রাবাদের শাসক ওসমান আলী নিজের অবস্থানই অটল রইলেন। তিনি ব্রিটিশদের কাছে প্রস্তাব করেন যেন হায়দ্রাবাদকে একটি মুসলিম স্বাধীন রাষ্ট্র হিসাবে গঠন করে দেন। কিন্তু ব্রিটিশ ভারত গভর্নর জেনারেল মামুন প্যাটেল তাকে বলে যে কোনো একটি দেশের সাথে যোগদান করার জন্য। কিন্তু নিজাম আলী এই দুটি দেশের সাথে কোনোটির সাথে যোগদান করার ইচ্ছা পোষণ করেনি। তাই ব্রিটিশরা হায়দ্রাবাদকে স্বাধীন রাষ্ট্র না করলেও তিনি নিজস্ব সেনাবাহিনী তৈরি করে নিজের শাসন কার্য পরিচালনা শুরু করেন। আর ব্রিটিশরা ভারত উপমহাদেশ থেকে চলে যাওয়ার পর একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসাবে আইনতভাবেই মুসলিম একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে গঠন হয়েছিল, এবং নিজাম আলী একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে একটি কাঠামো দাঁড় করিয়েছিলেন। নিজস্ব পতাকা, টেলিযোগাযোগের ব্যবস্থা এবং বিমানবন্দরের ব্যবস্থা, রেলপথ, ডাক যোগাযোগের ব্যবস্থা, এমনকি নিজস্ব মুদ্রা, এছাড়াও নিজস্ব সেনাবাহিনী তৈরি করেছিলেন। হায়দ্রাবাদের চতুর্দিকে ছিল ভারত। নিজাম ওসমান আলী যখন স্বাধীনতা ঘোষণা করলেন এবং স্বাধীন দেশ হিসাবে তার কার্যক্রম পরিচালনা করতে লাগলেন, কিন্তু ভারত এটা কোনোভাবেই মেনে নিতে পারল না। আবার প্রাথমিক পর্যায়ে বহির্বিশ্বের সমালোচনার ভয়ে হায়দ্রাবাদকে আক্রমণও করতে পারছিল না ভারত। তাই প্রথমে ভারত সরকার কূটকৌশলের আশ্রয় নেয়। নিজামের সঙ্গে স্ট্যাম স্টিল চুক্তি করে ভারত। এই স্ট্যামের চুক্তি মোতাবেকে হায়দ্রাবাদের কোনো সেনাবাহিনী কোনো পদক্ষেপ নিতে পারবে না, এবং 1 বছরের জন্য হায়দ্রাবাদের সেনাবাহিনী কোনো ধরনের উন্নয়ন করতে পারবে না। পাশাপাশি পাকিস্তানের সাথেও কোনো ধরনের ফিকির করতে পারবে না, স্ট্যামে লেখা ছিল। এ চুক্তির মাধ্যমে বহির্বিশ্বের সঙ্গে বিরত রাখে ভারত। আর এদিকে নানা পন্থা কূটকৌশলের আশ্রয় নিয়ে ভারত উত্তপ্ত করে ফেলে হায়দ্রাবাদ, যেখানে হিন্দু মুসলিমদের সাথে সম্পর্ক ছিল যুগ যুগ ধরে। সেই সম্পর্কে ফাটল ধরিয়ে পরস্পরকে মুখোমুখি দাঁড় করায় ভারত সরকার, এবং ভারতীয় গণমাধ্যমে হিন্দু নির্যাতিত হচ্ছে হায়দ্রাবাদে এটা রটিয়ে দেয় ভারতে, মানে ভারতের তৎকালীন সরকার। এবং এই গুজব রটানোর পর পুরো ভারতের হিন্দুরা উত্তপ্ত হয়ে যায়। তবে ভারত সরকার এই দিনটিরই অপেক্ষায় ছিল। কথিত হিন্দুদের রক্ষার নামে তৎকালীন সরকার জওহরলাল নেহরু সামরিক অভিযানের নির্দেশ দেয়। এদিকে স্ট্যাম স্টিল চুক্তি করার কারণে হায়দ্রাবাদের মিলিটারিদের উন্নতি করতে পারেনি, কিন্তু নিজামী তবুও হাল ছাড়তে রাজি না। নিজামী এই ছোট্ট বাহিনী নিয়ে, ট্যাঙ্ক ও যুদ্ধ বিমান কয়েকটি নিয়ে মোটামুটি একটি ছোটখাটো যুদ্ধ শুরু হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হলো এটাই যে নিজামীর বাহিনী মাত্র 5 দিনে ভারতীয় সেনাবাহিনীর কাছে পরাজিত হতে বাধ্য হয়, এবং 18ই সেপ্টেম্বর নিজাম ওসমান আলী সিদ্দিকী রেডিওর মাধ্যমে আত্মসমর্পণ করার তার নিজের আত্মসমর্পণের কথা জানান। কিন্তু এই 5 দিনে হায়দ্রাবাদের মুসলমানের উপর ভারতীয় সেনাবাহিনী কিয়ামতের বিভীষিকা নামিয়েছিল, এবং যেই কয়েকজন হায়দ্রাবাদে হিন্দু সেনাবাহিনী ছিল তারা চরম বেমানি করে নিজামীর সাথে। তারা ভারতীয় সেনাবাহিনীর সাথে যোগ দেয়, মুসলমানদের বাড়িঘর সব জ্বালিয়ে দেয়, এমনকি বাচ্চাদের উপর অত্যাচার করে, এবং নারীরা চরম নির্যাতিত হয় তাদের কাছে।
প্রায় 2 লাখের মতো মুসলিমদের হত্যা করে ভারতীয় সন্ত্রাসী বাহিনী মাত্র 5 দিনে। বর্তমানে মুসলমানদের সেই স্বপ্নের ওসমানিস্তানকে ভারতের 3টি প্রদেশ ও মহারাষ্ট্র খণ্ড উপদেশ গুজরাটের সঙ্গে একত্রিত করে মাটি চাপা দিয়ে রেখেছে মুসলমানদের শত শত বছরের ইতিহাস। যাই হোক দর্শক, বাংলাদেশে বর্তমানে সাম্প্রতিক সময়ে যা ঘটছে, আপনি কি এটার সাথে কোনো মিল পান? আমার কমেন্টটা আমি করে দিলাম, আমি মিল পাই। আপনি কি পান? যদি পেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে হা লিখুন, অথবা যদি না পান তাহলে না লিখুন। আচ্ছা দর্শক, এই যে বিস্তারিত নিউজটা শুনলেন, ঠিক আছে, এই যে এতক্ষণ ধরে আমি শুনাইলাম, এতক্ষণ ধরে কথা বলে আপনাদেরকে শুনাইলাম, মানে আমি জানি না এটা কয়জন মানুষ দেখবে বা কয়জন মানুষ দেখবে না। আপনারা হায়দ্রাবাদের কথাটা শুনলেন, কিভাবে রাজাকে বন্দি করে একটা মুসলিম দেশ, মানে হায়দ্রাবাদ একটা মুসলিম দেশ, স্বাধীন দেশ ছিল, সেই হায়দ্রাবাদ কিভাবে দখল করছে। তো আমাদের দেশটা কি সেই পর্যায়ে যাচ্ছে না? তো আমার তো মনে হয় সেই পর্যায়ে যাচ্ছে। আপনার মতামত কি? প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। সো আল্লাহ হাফেজ।